নমস্কার, সিটিভিএন এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। মূলত আবারও ঘটনাচক্রে আমার আজকে এই অনুষ্ঠান, আর বরাবরের মতো আমি আজকেও তেমনই অন্যান্য দিনের মতো অতটাই খুশি যে আজকে আবারও প্রচুর মানুষের সঙ্গে গল্প হবে। প্রচুর মানুষের অনেক পুরনো স্মৃতি, ভালো মন্দ যাই হোক সমস্ত স্মৃতির গল্প আমরা আজকে শুনতে পারবো। এবং একদম শুরুতেই জানিয়ে দিচ্ছি যে দেখুন, সরাসরি কথা বলুন বলে একটা নাম্বার আমার ওপর দিয়ে যাচ্ছে মাথার ওপর। এই নাম্বারে এখন থেকেই ফোন করুন, তার কারণ অনুষ্ঠান শেষে কিন্তু অনেকে ফোন করে, তখন আর কথা বলা যায় না। তাই আমি বলছি এখন যারা দেখছেন, আমি জানি কারণ এখনই শুরুতে কেন বললাম, কারণ আমি জানি অনেকেই রয়েছেন যারা আমাদের নিত্য দর্শক এবং তারা প্রতিদিন বিকেল 4টে, মানে যে কদিন হয় সপ্তাহে 5 দিন বিকেল 4টের সময় টিভি খুলে তারা বসে থাকেন, তারা বসে পড়েন এবং অনেকে মোবাইলে দেখেন। তো ওই বিষয়টা আমি বলবো, কিন্তু এই যারা দেখছেন, যারা ভাবছেন যে আজকে কথা বলবো, গল্প করবো, এরকম অনেকেই রয়েছে, এক্ষুনি ফোন করুন, তার কারণ পরে কিন্তু লাইন বিজি আসে, সেটা অনেকে বলে, তাই আমি আগে থেকেই জানিয়ে দিলাম। বেশ, এবারে অনুষ্ঠানে ঢুকবো। যে এই অনুষ্ঠান যাদের প্রচুর পছন্দের একটা অনুষ্ঠান এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকে সবসময় যাতে অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরেও দেখতে পারেন, তার জন্য কি করতে হবে? আমাদের প্রত্যেকের কাছে এখন মোবাইল থাকেই, আর ফোনে তো ইউটিউব অবশ্যই থাকবে। ইউটিউবে গিয়ে সার্চ করবেন সিটিভিএন একেডি প্লাস। দেখুন পাশাপাশি চলে আসছে যে কি করে করতে হবে। সেখানে এই মুহূর্তে লোগোটা চলে আসবে, সার্চ করার পর দেখুন সার্চ হচ্ছে এবং তারপর লোগো আসবে, এবং সেখানে কিন্তু এই মুহূর্তে একটা রেড কালারের সার্কেল আসবে, মানে লাইভ স্ট্রিমিং চলছে, এই মুহূর্তে লাইভ চলছে এই প্রোগ্রামটা, লাইভ ফোনিং প্রোগ্রাম। তো সেক্ষেত্রে আপনারা চাইলে লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু অনুষ্ঠানটা সেখানে থাকবে, কিন্তু তার জন্য যদি চান যে দেখবো, তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তার কারণ ধরুন পরে দেখাবেন কাউকে যে আমি ফোন করেছিলাম ওই অনুষ্ঠানে সিটিভিএন এর, তো কি করে দেখাবেন, তার জন্য কিন্তু এটা একটা রাস্তা। এবারে শুধুমাত্র ইউটিউব নয়, ইউটিউবের পাশাপাশি কিন্তু ফেসবুকও রয়েছে আমাদের। ফেসবুকে গিয়েও সার্চ করতে পারেন সিটিভিএন একেডি প্লাসের যে পেজটা রয়েছে। ফেসবুক কেন বললাম, তার কারণ এই মুহূর্তে আমরা প্রত্যেকে খুব ফেসবুক ঘাঁটি, সবসময় স্ক্রল করতে থাকি, তো সেক্ষেত্রে ফেসবুকটাই সবার আগে প্রাধান্য পায় আমাদের কাছে। ইউটিউবে আমরা অবশ্যই অতটাই প্রায়োরিটি দিই, কিন্তু ফেসবুকটা আমরা আগেই খুলি। তো সেক্ষেত্রে ফেসবুকে গিয়ে যদি আপনি ফলো অপশনে ক্লিক করেন, মানে পেজটা ফলো করে রাখেন, সেক্ষেত্রে একইভাবে মানে ইউটিউবেও যেরকম পাবেন সেক্ষেত্রে ফেসবুকেও একইভাবে পেয়ে যাবেন। সেখানেও এই মুহূর্তে লাইভ চলছে এবং চাইলে পরবর্তীকালে আপনারা অনুষ্ঠানটা সেখানেও পেয়ে যাবেন। বেশ, তার সঙ্গে আরেকটা বিষয় বলে রাখবো, এই মুহূর্তে আমার সামনেও ফেসবুকটাকে আমি খুলে রেখেছি। ফেসবুকে আপনাদের যেমন বললাম, গেলেই দেখতে পাবেন যে ঠিক সিটিভিএনের লোগোর ওপর রেড কালারের একটা সার্কেল, মানে লাইভ চলছে, সেটাতে খুললে আপনারা কমেন্ট করতে পারবেন। ধরুন যারা ভাবছেন যে না প্রথম দেখছি, হয়তো কয়েকদিন হলো, কি করে বলবো কি বলবো, অনেকে খুব শাই হয়, মানে আমিও ছিলাম আগে, সেই গল্পটা বলবো যে আগে আমি কথা বলতে খুব ভয় পেতাম। আমার একটা মজার এক্সপিরিয়েন্স আছে, আমি সেটা শেয়ার করব, কিন্তু আগে কয়েকজনের গল্প আমি শুনে নেবো, নয়তো আমি বলবো না। তো সেক্ষেত্রে ভাবছেন হয়তো ফোন করব না, কি বলবো না বলবো, তার থেকে আপনারা ভালো অপশন রয়েছে, ফেসবুকে কিন্তু কমেন্ট করতে পারেন নাম আর জায়গা দিয়ে, সেখান থেকে সেই গল্পটা আমি পড়ে কিন্তু শোনাতে পারি, এটাও একটা অপশন রয়েছে। এর পাশাপাশি চাইলে ইউটিউবেও করতে পারেন। তো সেক্ষেত্রে আমার সামনে যেহেতু ফেসবুকটাই খোলাম, তাই ফেসবুকের কথাই বললাম। আচ্ছা, এবং আমাদের অনুষ্ঠানটা কি কি বার হয় সেটাও আপনারা জানেন, তবুও আমি একবার বলে রাখি, হয়তো এরকম অনেকে রয়েছেন যারা আজকে নতুন দেখছেন, অনুষ্ঠানটা প্রথম দিন দেখছেন বা হলো 2-1 দিন দেখছেন। সোম, মঙ্গল, বুধ আর ওদিকে শুক্র আর শনি, মানে এই যে 5 দিন ঠিক বিকেল 4টের সময়, এই সময় আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পারবেন। এক এক দিন এক একজন থাকে, মানে আজ আমি রয়েছি, অন্যদিন আমার সহকর্মী বৃষ্টি বা তনুশ্রীদি থাকে। তো একদম একদম প্রথমেই আজকে একজন দর্শক বন্ধু পেয়ে গেছি, ফোনে রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন। আমি বিপল ভঞ্জসা ভবনপুর থেকে বলছি। চিনতে পেরেছি দাদা, কেমন আছেন? ভালো আছি। বলুন আজকের কি গল্প? আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। আজকে হরিদ্বার ভবনের কথা শেয়ার করব। আচ্ছা, বেশ বেশ, বলুন। 2014 সালে 10ই ডিসেম্বর আচ্ছা, হাওড়া স্টেশন থেকে উপাসনা ট্রেনে হ্যাঁ যাত্রা করলাম হরিদ্বার হ্যাঁ, উদ্দেশ্যে। বাহ। তাই ছাড়ার কথা ছিল, ট্রেনেতে বিকেল 4টে।
পরের দিন বিকেল 4টে পৌঁছানোর কথা ছিল হরিদ্বারে, আচ্ছা। কিন্তু রাত্রি 1টার সময় পৌঁছাম। ওকে। 11 তারিখ 11 তারিখ রাত্রে, তার মানে একটা মানে 12 তারিখ। আচ্ছা। তারপরে কি ঠান্ডা, হরিদ্বার শুধু নামলাম তো ঠান্ডা। তারপরে হরিদ্বারের রেল কোয়ার্টার আছে, ওখানে একটা ঘর ভাড়া করলাম, কেন আমাদের গন্তব্যস্থল ছিল শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে। যেহেতু রাত্রি 9টার পর গেট বন্ধ হয়ে যায়, সেই জন্য সে রাত্রিবেলা ওই রেল স্টেশনে একটা রেল কোয়ার্টার, ওখানে আমি থাকলাম। পরদিন সকালবেলা সেই ভোলাগিরি আশ্রমে পৌঁছালাম। একদম ভোলাগিরি আশ্রম হচ্ছে বেনুঘাটের পাশে। আচ্ছা। তা ওখানে ব্রেকফাস্ট করার পর একদম ভোলাগিরি আশ্রমের কিছু দূরে হচ্ছে হরকি পৌরিহা গঙ্গা। ওকে। তা ওখানে হেঁটে যাওয়া যায়। তারপরে হেঁটে আমরা সব দেখলাম, গঙ্গা দেখে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে সাইট সিন দেখতে বেরোলাম 12 তারিখে। আচ্ছা আচ্ছা। সাইট সিন মানে মনসা পাহাড়, চণ্ডী পাহাড়, পরমাত্ম নিকেতন, হ্যাঁ ওই দেখলাম। আর মনসা পাহাড়ে তো একদম রোপে করে যেতে হয়, নাহলে সিঁড়ি মানে আপনার সিঁড়ি করে যেতে হবে। একদম এখন একদম। সেই রোপে আমি তো উঠবো না, আমার ছেলে আরেক দল গেছিল, 3 জন লোক, আমরা 6 জন লোক গিয়েছিলাম। আচ্ছা। সে বলছি কেন দাদা যাবেন না কেন, আমি রোপে যদি ছিঁড়ে যা সেই ভয়তে যাবো না, বললে আমরা সবাই মরবো, চলেন। সে রোপে গেলে উপরে উঠলাম। ডরকে আগে মনসা পাহাড় খুব জিত ভালো, একদম। মেয়েরা আছে পূজা করছে, মানে সন্তানের শুভকামনা এবং সংসারে সুখে শান্তি থাকুক এই হিসাবে তারা মনসা পূজা করছেন, ঘন্টা বাজাচ্ছেন, খুব ভালো লেগেছে। আর চণ্ডী পাহাড়ে দেখেছি, এটা গেল 12 তারিখ। 13 তারিখে গেলাম মুসৌরি আর হলো দেরাদুন। আচ্ছা আচ্ছা। আগের দিন ঠিক করলাম। তারপরের দিন সকালবেলা খুব বৃষ্টি। সে বৃষ্টি যেহেতু বুক করেছি যেতেই হবে, দেরাদুন পাহাড়ে গেলাম। দেরাদুন পাহাড়ে নেমেছিলাম, সেরকম কিছু দেখিনি, কিন্তু মুসৌরি পাহাড়ে যখন নামলাম তখন দেখা যাচ্ছে শিবের মন্দির। শিবকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো, গেলা ফুল দিয়ে। ওখানে বিনা পয়সা প্রসাদ দেয়, পায়ের আচ্ছা বা আচ্ছা। চা, বাহ। কোনো পয়সা ওখানে দিতে হয় না। বাহ। ওখানে কোনো পয়সা দিতে হয় না, পয়সা নেয়ও না। আচ্ছা। আর ওখানে একটা বাঁদর বসেছিল, বাঁদর আমাদের দেখতে, কিছু করতে না। তারপরে গেলাম গান্ধী পার্ক আছে, ওখানে লোকজনও থাকে। তাছাড়া ওখানে অনেক বাজারটা আছে, আমার মিশের কাছে খাল কিনলাম। আচ্ছা। তারপর কিন্তু ওখানে কিন্তু খাদ আছে, খাদে দেখলাম অনেক গাড়ি পড়ে আছে, তার মানে কোন অ্যাক্সিডেন্ট হয়েছে। হরিদ্বার মুসৌরি খুব ভালো লাগলো, কিন্তু মুসৌরি তো থাকিনি, রাত্রিবেলা ব্যাক করেছি। আচ্ছা। সেটা গেল 13 তারিখ। 14 তারিখে সে সকালবেলা কঙ্কলে সতী দেহাতে মন্দির, মা আনন্দময়ী মন্দির, এগুলো দর্শন করলাম। বিকেল বেলা গঙ্গার আরতি দেখলাম সন্ধ্যাবেলা। আচ্ছা। 6টার সময়, 5:30 আরতি আরম্ভ। সেই আরতি অপূর্ব দৃশ্য, একদম 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 গঙ্গাধারে সবাই ওই তেল ভর্তি, ওর একটা বিশাল পিতলের হ্যাঁ। প্রদীপ, প্রদীপ নিয়ে ঘোরাচ্ছে আর মন্ত্র পাঠ করছে পুরোহিতরা। হ্যাঁ। 6-7 জন লোক হবে পুরোহিত, আর আমরা অপোজিটে মানে বিপরীত দিকে বসেছিলাম। আচ্ছা। আর এদিকে মাইকে গান হচ্ছে জয় জগদীশ হরি। বাহ। আমরা সবাই ভক্তগণ মিলে জয় জয় জগদীশ হরি করতে লাগলাম এবং প্রার্থনা করতে লাগলাম। আর অনেক ভক্তরা ছোট ছোট প্রদীপ গঙ্গার স্রোতে ভাসিয়ে দিচ্ছে, ভাসমান সেই প্রদীপগুলো দেখে মনে হচ্ছে তারা জ্বলছে, তারা মানে জ্বলছে এরকম অবস্থা। আর ওই যে প্রদীপ জল জ্বলে উঠছে, আকাশে মিলে যাচ্ছে, আহত যখন হচ্ছে, খুব ভালো লাগলো গঙ্গার আহতের শোভা সৌন্দর্য। তারপরে যে গেলাম 14 তারিখে, গেলাম ঋষিকেশ, লক্ষ্মণ ঝোলা, রাম ঝোলা, ওখানে ভালো লেগেছিল, হ্যাঁ খুব ভালো লাগলো। তারপরের দিন 15 তারিখ, 16 তারিখে সেই রাত্রে ডুন এক্সপ্রেসে করে হাওড়ায় পৌঁছালাম। হাওড়ায় পৌঁছিয়ে তার ওখান থেকে পায়ে চলে এলাম। যেহেতু আজকে সোমবার, আজকে শিবের রংবার, একটা কবিতার মাধ্যমে শেষ করবো। একটা কবিতা বলছি। একদম একদম। শিব রূপে বিরাজিত হে মহাদেব, তোমায় প্রণাম প্রভু, তোমায় প্রণাম। স্থিতি রয়ে তোমারই প্রকাশ, মহাদেব তুমি তাই তোমায় প্রণাম। সবয়ে পড়ে থাকো মার চরণে, এটা বস্ত্র মেখে বড় মহাশ্মশানে। সমুদ্র মন্থরে দ্বীপ করেছিলে পান, নীলকণ্ঠ তুমি তাই তোমায় প্রণাম।
বাবা। এই পাতা ঘনা জলে হও যে তুষ্ট, বরাবয় দানে তব থাকে না কষ্ট, জীবের কল্যাণে হবো আছো সদারত, আছো তো তুমি তাই তোমার এ প্রণাম। বাহ, এখানে শেষ অসাধারণ করলাম। অসাধারণ। মানে আপনি যে ঘুরতে গেছেন আর সেই স্মৃতিটা যে শেয়ার করলেন, মানে আমি ভাবছি যে আপনি পুরো ছবির মতো, মানে আমি দেখতে পাচ্ছিলাম, মানে আপনারও এত পুঙ্খানুপুঙ্খ ডিটেলস 2014 সালে গেছিলেন আপনি, মনে আছে। মানে বলতেই হয় যে আপনার স্মৃতিশক্তি খুব প্রখর, আর তখনই মানুষের সেই সমস্ত স্মৃতিগুলোই মনে থাকে বেশি, যেগুলো খুব ভালো লাগার, মানে যেগুলো আমরা খুব এনজয় করি লাইফে। সত্যিই খুব ভালো লাগলো দাদা ফোন করলেন, এবং আপনার নামটা তো এখন মানে পরিচিত হয়ে গেছে, আমার মনে হয় দর্শকরাও চেনেন এখন আপনাকে। তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ জানাবো ফোন করার জন্য। এই যে আপনারা ফোন করেন, এভাবে সাড়া দেন, এবং তার থেকেই কিন্তু আমরা এতটাই খুশি হই এবং আপ্লুত হই যে না, এই অনুষ্ঠানটা যে আমরা শুরু করেছি সেটাকে অনেক দিন, অনেকটা সময় পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। বেশ, আরও একজন দর্শক বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু জোরে বলুন, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না ঠিক। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমার নাম কৃষ্ণ শিকদার। আচ্ছা, আমি নদিয়া থেকে বলছি। কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। নদিয়া থেকে, আচ্ছা বলুন, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি। এই অনুষ্ঠানটা দেখেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি আমি কিন্তু একজন বাংলাদেশ, কথা বলতে পারছেন? হ্যাঁ হ্যালো? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আমি কিন্তু একজন বাংলাদেশী। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বলুন। আমি বেশ ভালো দেশে তো। মানে কিছুদিন আগে সিটিজেনশিপ পেয়েছি, তো তাই দেখলাম এইসব। আমি আপনার এই অনুষ্ঠানটা সবসময় দেখি, ঠিক আছে? প্রায় আচ্ছা, বাহ, সময় খুব ভালো লাগলো। মানে আমি একটা মানে ইসের কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের একটা মানে বাংলাদেশের কথা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে বলুন না, কি কোনো অসুবিধা নেই, বলুন না, যে কোনো গল্প বলুন। আমাদের বাংলাদেশের মানে আপনার ফরিদপুর জেলা, হ্যাঁ। এখন হচ্ছে গোপালগঞ্জ জেলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখানে আমাদের একটা ঠাকুরনগর আছে। ঠাকুরনগর বলে একটা জিনিস আছে। নামও শুনেছি। ঠাকুরনগর নাম শুনছেন? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, ওই ঠাকুরনগরের একটা স্মৃতি আমাদের মানে খুবই মনে, তাই আপনার কাছে আমি মানে শেয়ার করতে আসলাম, ঠিক আছে? একদম একদম, বলুন বলুন। মানে আমাদের এই ঠাকুরনগরটা, মানে আমাদের হরিজন ঠাকুরটা, হুম আমাদের হরিজন ঠাকুর, হুম 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 আমাদের হরিজন ঠাকুর কিভাবে আমাদের এই মানে এই ধামে এসলো বা কিভাবে এই জিনিসটা পরিচালনা করলো, আচ্ছা, এরকম মানে একটা স্মৃতি। মতুয়া সম্প্রদায়ের যে হরিচাঁদ ঠাকুর। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ বলুন বলুন, তারপর বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি শুনতে কি পাচ্ছি। যে আমি ওখানে গিয়েছি, ঠিক আছে? আমি শুরুতে যখন আমার 10-12 বছর বয়স, তখন আমি ওখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি মানে বাবা মার কাছে শুনেছি অনেক কথা, অল্প গল্প, কিন্তু মানে আমি একা একা কখনো যেতে পারি না, ঠিক আছে? তখন আমি আমাদের দাদা, তারপরে ঠাকুমা, ওদের নিয়ে আমি একদিন গিয়েছিলাম। মানে আমরা ঠাকুমার কাছে শুনেছি যে হরিচাঁদ ঠাকুর তিনি একটা মহাপুরুষ ছিল। আচ্ছা, বুঝতে পারছেন? মহাপুরুষ ছিল, মানে কিভাবে পুরুষ ছিল, তখন আমরা জিজ্ঞাসা করছিলাম যে ঠাকুমা অ্যাকচুয়ালি কিভাবে পুরুষ, কারণ কি হ্যাঁ। হরিচাঁদ ঠাকুর এমন একটা লোক ছিল যে উনি মানে ওই যে আগের যে ব্রিটিশ আমলে, তখন এই মানে কেউ হরিচাঁদ ঠাকুর বিশ্বাস করতো না। আচ্ছা, মানে হ্যাঁ ঠাকুর যে উনি যে হরিচাঁদ ঠাকুর, হ্যাঁ। উনি তখন তো ছোট, তখন উনি আর কেউ বিশ্বাসই করতে পারতো না উনি কিসের ঠাকুর। আচ্ছা তা আচ্ছা, আমি হ্যাঁ একটা গল্প শুনেছিলাম যে যে হরিচাঁদ ঠাকুর উনি যখন ছোট বাল্যকাল, তখন উনার বন্ধু আর অনেক বন্ধুরা মিলে ওটা গরু চড়াতো। অনেক বন্ধু মিলে গরু চড়াতো। মানে বেশ, বেশ। সেই গরু চড়ানোর পরে আচ্ছা। একদিন ওনার একটা বন্ধু ছিল, সে একটু মানে ডিপের ছিল, মানে তিনি আচ্ছা। মারা গেছিল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তিনি মারা গেছিল, তাহলে একসাথে করে দিন গরু চড়াই। আমি আচ্ছা। ওই বন্ধুটা জিজ্ঞাসা করতে, আরেকটা বন্ধুটা জিজ্ঞাসা করতে, বলছি অমুক তো আসেনি, কি কারণ? তা উনি বললো যে ও তো মারা গেছে। তা তখন হরিচাঁদ ঠাকুর মানে তখন তো কন্টিনিউসলি অনেক ভালো, ঠিক আছে, অনেক ছোট ছিল। তখন উনি বললো যে কেন ও মারা যাবে কেন, আমরা একসাথে যেহেতু খেলা করি, তাহলে চলো আমরা দেখে আসি। যাইয়ে ওখানে গিয়েছিল। তারপরে ওখানে যে দেখলো যে সত্যি সত্যি ওই ওনাকে সাপে কামড়াইছে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? সাপে কামড়ায় মানে হয়তো মারা গেছে। উনি আগের কালে মানুষ শুনেছি যে কলার বিয়ে করে ওই করে দেয়, মানে আপনার ভাষায় দেয়, মানে মরে গেলে কলার বিয়ে করে ভাষা দেয়। তখন হরিচাঁদ ঠাকুর তিনি নিজেই যাইয়ে বলতেছে, মানে ছোট তখন তো উনি পারলো, Okay. বলতেছে এই ওঠ, ঠিক আছে। এই ওঠ, আমি তোর সাথে খেলবো তো, তুই আচ্ছা। এখন ঘুমাচ্ছিস কেন, হ্যাঁ, ঠিক আছে? তখন উনি লাফ দিয়ে উঠছে, ওঠার পরে মানে সেই বলতেছে
শর্ট বেঁচে উঠছে, মানে মরা মানুষ মনে হচ্ছে বেঁচে গেছে। আচ্ছা ওখান থেকে মানে আমার ঠাকুমা বলতেছে, কিন্তু আমি সেখানে গেছি, মানে আমি তো হ্যাঁ, কখনো যাইনি। হ্যাঁ, আমি হ্যাঁ। সেই স্মৃতি কথাটা এখনো মনে পড়তেছে যে আমি সেই ওনার যে মানে মানে যেখানে ধ্যান করতো ওদের ঠাকুর হরিচান গুরুচান না করতো, ওখানে আমি গিয়েছিলাম। আচ্ছা আপনাদের কাছে তো মানে কথা বলা মানে মানে আছে, মানে সুযোগ আছে, এই জন্য অবশ্যই 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 আপনাদের জন্যই এই জন্য এই কথাগুলো- অনুষ্ঠানটা। হ্যাঁ, আমি প্রতিদিন এই অনুষ্ঠান দেখি, খালি বেশ, আজকে না, বেশ। মানে আমি কাছে মোবাইল দেখি না, কথাবার্তা কি বলবো কি না বলবো সেটা বুঝতে পারি না, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ফোন করবেন, নির্দ্বিধায় ফোন করবেন। আমি কথাটা বলে আমি খুব খুশি হয়েছি, আপনাকে ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এই যে আপনি ফোন করলেন, এই প্রথম আজকে ফোন করলেন তো। হ্যাঁ 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 ঠিক আছে, এর পরেও যেন ফোন করা হয়, এই অনুষ্ঠানে আমরা রয়েছি। আপনার যে কোনো গল্প, আপনার বাংলাদেশের গল্প হোক বা এই যে এখানে আপনি রয়েছেন এখানের কোনো গল্প, পুরনো কোনো স্মৃতি অবশ্যই কিন্তু জানাতে পারেন। এই অনুষ্ঠানটা আমি আবারও বলবো শুধুমাত্র আপনাদের জন্য। এরকম এই যে দাদা ফোন করলো নদিয়া থেকে, তো এরকম আরো অনেকে রয়েছে আমি জানি যারা ভাবছেন যে ফোন করব কি করব না, ফোন করে কি বলবো, মানে হয় না অনেকে একটু কথা বলতে খানিকটা শাই ফিল করে। এই জিনিসটা একসময় আমারও ছিল, আমি সেই গল্পটা বলবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো নমস্কার। হ্যাঁ অভিনন্দন, তুমি আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আদর জেনো। একদম আমি ভারতী একদম সরকার, আমি চিনতে ভারতী পেরেছি। সরকার ভাইরাস থেকে বলছি। চিনতে পেরেছি। কেমন আছেন বলুন? ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি। তুমি ভালো আছো তো? আমিও ভালো আছি। আচ্ছা, আমি আজকে একটু পাহাড়ের অভিজ্ঞতা তোমাদের বলি। বেশ বেশ বেশ, অনেকদিন থেকে আমার পাহাড়ে যাওয়ার মন করছে, সেই পাহাড়ের অভিজ্ঞতাটা শুনলে আমারও খুব ভালো লাগবে। বেশ বলুন। আমরা তো নর্থ বেঙ্গলে থাকি, একদম একদম, আমিও নর্থ আমাদের বেঙ্গলে। আমার ঘরের কাছে বুঝেছো পাহাড়, একদম মানে দার্জিলিং, কালিম্পং সব। একদমই তাই। হ্যালো হ্যালো তারপর 2023 আমার মেয়ে, জামাই, নাতি নাতনি সবাইকে নিয়ে গিয়েছিল কালিম্পংয়ে। আচ্ছা। কালিম্পংয়ে গিয়ে আমরা মে ফেয়ার হোটেলে উঠেছিলাম, বুঝেছো? আচ্ছা আচ্ছা। হোটেলটা তো একবারে সুন্দর, এত সুন্দর হোটেল, ঝকঝক করছে। হ্যাঁ, খুব সুন্দর হোটেল। বেশ। ওইখানটা মানে চারিদিকে প্রাকৃতিক পরিবেশটাও খুব ভালো ছিল। তো যাই হোক, আমরা কালিম্পংয়ে ভালোই ঘুরলাম। ওইখানে ওইখানটায় কালিম্পংয়ের নাভা, লোলেগাঁও, আচ্ছা। কাকের গাঁও, খোলাখাম, এইসব জায়গা শুনলাম। কিন্তু দেখো, আমি প্রায় 30-40 বছর আগে গিয়েছি কালিম্পংয়ে, কিন্তু এইবার গিয়ে আমার মনে হলো যে দমটা বন্ধ হয়ে যাচ্ছে, এত ভিড় হয়ে গেছে। একদমই তাই, একদমই। কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং মানে এখন আগের মতো আর একেবারেই নেই। এখন তো পুরো বিভিন্ন জায়গায় রিসর্টেই ভর্তি, মানুষের বাড়ির থেকে বেশি রিসর্ট। হ্যাঁ হ্যাঁ, এখন ওই হোম স্টে একদম একদম, হোমস্টে রিসর্টে ভালো ভর্তি। লাগে, হ্যাঁ। ভালো তা নলে ভালো তো লাগে না। অফবিট প্লেস গুলো আবার সুন্দর ওইদিকে, মানে অফবিট প্লেস গুলো একদম, যেখানে খুব একটা এই ঘিঞ্জি ব্যাপারটা নেই, সেই জায়গাগুলো মোটামুটি সুন্দর। বলুন। হ্যাঁ, সেই জায়গাগুলোতে ভালো লাগে, হ্যাঁ। তা নাহলে দম বন্ধ হয়ে আসে। সত্যি তাই, সত্যি তাই। হ্যাঁ, তারপরে আমরা কালিম্পং থেকে সিকিমে বেড়াতে গেলাম। বেশ। সিকিমে আগে ওখানে শরৎকালে গিয়েছি তো, বুঝতেই পারছো সেই ঝর্ণাগুলো একবারে এত সুন্দর একদম। হয়ে আছে, খুব সত্যি তাই, সুন্দর। একদম একদম। হ্যাঁ, কিন্তু যখন যাচ্ছি ট্রেন যেদিন না, তখন যেন এমন অবস্থা, পাহাড় থেকে গাছগুলো ভেঙে ভেঙে পড়ছে, আচ্ছা সাংঘাতিক অবস্থা। ড্রাইভার তো ভয়ে আমার জামাইকে বলছে, দাদা আমি আর গাড়ি চালাতে পারবো না, উপরের দিকে তাকিয়ে যে গাছগুলো ভেঙে ভেঙে পড়ছে, হ্যাঁ, হ্যাঁ। আর ট্রেন সারা রাস্তাতেই সব ট্রেন গুলো আছে, ঠিক করিয়ে দিচ্ছে আচ্ছা। বিভাগ গুলো। দেখে বলছে যে, দাদা আমার ভীষণ ভয় লাগছে, আমি কিছুতেই গাড়ি চালাতে পারবো না। আচ্ছা। তারপরে যাই হোক, আমরা কোন রকমে গেলাম, লাভা, লোলেগাঁও, পেলিঙ্গে, সব ঘুরে এলাম। একদম ঘুরে একদম। এসে তারপরে সেবক ব্রিজে, সে ফেরার পর তো সেবক ব্রিজে গেছে, অন্ধকার,
যে এত গাড়ি মানে চিন্তা করা যায় না যে ওইখান থেকে আমাদের গাড়িটা পাস করবে তার উপায় নেই। তখন তো আমাদের ভয় লাগলো, বেশ রাত্রি হয়ে গেছে। তখন জামাই ওর বন্ধুদেরকে, শিলিগুড়ির বন্ধুদেরকে ফোন করলো যে তোরা জামা করে হোক আমাদেরকে উদ্ধার কর। তো ওরা গাড়ি টাড়ি নিয়ে এলো, গাড়ি নিয়ে এসে তারপর আমাদেরকে, আমরা সবাই কি করলাম, ওই রাত্রে শুধু পড়ার মতো জামা কাপড় নিয়ে আমরা কোনো রকম সেরকম ব্রিজটা পার হলাম। ড্রাইভারকে খাবার টাওয়ার দিয়ে দিলাম, দিয়ে বললাম যে তুমি থাকো, তা নাহলে তো গাড়িটা আবার কি হবে না হবে, কাজে ওকে ওইখান থেকে গাড়ির মধ্যে রেখে দিয়ে আমরা একটা হোটেলে এসে উঠলাম শিলিগুড়িতে। শিলিগুড়িতে রাত্রে থাকার পরে সকালবেলা হচ্ছে গিয়ে গাড়িটা জ্যাম থেকে মুক্তি পেল। তারপরে আমরা শিলিগুড়িতে ঘুরে ঘুরে তারপরে বাড়িতে ফিরলাম। আচ্ছা, মানে কতদিন আগের ঘটনা বলছেন? গত বছর? এই 2023-এর কথা বলছি। আচ্ছা, 23-এর কথা। হ্যাঁ সত্যি, মানে এখন যেমন ট্রাফিক, তার পাশাপাশি দার্জিলিং এর বা পাহাড়ের কথা যেমনটা বললেন, সত্যি এত ঘিঞ্জি, মানে হোমস্টে রিসর্টেই ভর্তি হয়ে গেছে, মানে পুরো পাহাড়। কি বলবো, মানে আগের মতো সেই ফাঁকা ব্যাপারটা নেই, তবে কিছু কিছু অফবিট প্লেসগুলো আছে, সেই প্লেসগুলোতে তাও একটু মানে শান্তি রয়েছে, ভালো লাগে। তার হলে না সত্যি ঘিঞ্জি হয়ে গেছে। দার্জিলিং এর মল তো একবারে কনজেস্টেড হয়ে গেছে, সব জায়গা কনজেস্টেড হয়ে গেছে। সত্যি তাই। তুমি যতই পাহাড় বলো না, এখন পাহাড় কেন, এমনিতে প্লেন সমতল জায়গাগুলো হয়ে যায়। একদমই তাই, একদম কনজেস্টেড হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, দুপুরে লাঞ্চ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, দিদির কি করতে বেশি ভালো লাগে সারাদিনে? আমার সারাদিন এই বই টই পড়ি, আচ্ছা এইসব করি, সেলাই করি। আচ্ছা, আমার কিন্তু 79 বছর বয়স, বুঝেছো? আমি তোমার দিদি নই, মানে হ্যাঁ সেটা নয় আসলে, আমাদের তো এখানে বলতেই হবে অন্তত অনুষ্ঠানে, অবশ্যই অফলাইনে একদমই আমি সেটা বুঝতে পেরেছি। এরকম অনেকে আরো মানে রয়েছেন যাদেরকে আমাকে বলতে হয় দিদি বা দাদা, যারা আমার দাদুর বয়সী কেউ বা বাবা কাকুর বয়সী, জেঠুর বয়সী, কিন্তু কিচ্ছু করার নেই, মানে প্রফেশনালি স্কুল টিচার, বুঝেছো? আচ্ছা, বাহ। রিটায়ার্ড স্কুল টিচার, আমি একটা হাই স্কুলে টিচার ছিলাম। হ্যাঁ, মানে সত্যি খুব ভালো লাগলো যে আপনি ফোন করলেন। একদম মানে আপনারা যারা মানে প্রায় ফোন করেন, সেক্ষেত্রে অনেকটা পরিচিতি হয়ে যায়, এবং আপনি যখন প্রথমেই ফোন করলেন আমি বুঝতে পেরেছি যে আমাদের সেই মানে পরিচিত মানুষটাই আবার ফোন করেছে, পরিচিত বন্ধু। কারণ একটা সময় পর কিন্তু মানে আমরা বন্ধুই হয়ে যাই, এবং ঠিক আছে মানে কি বলবো, খুব ভালো লাগলো। একদম আরে তনুশ্রীর সাথে আমার কথা হয়েছে, তোমার সাথে বোধহয় আজকে প্রথম হলো নাকি? আজকে তোমার সাথে কিন্তু আমি তো অন্যান্য অনুষ্ঠানগুলো দেখি, আমি না থাকলেও সেক্ষেত্রে সেখান থেকেও নামগুলো জেনে ফেলি, তো একটা পরিচিতি হয়ে যায়। বা ধরুন এই যে অনুষ্ঠান হচ্ছে, বা এরপরে অনুষ্ঠান শেষে গিয়ে ধরুন বৃষ্টির সঙ্গে গল্প করব গিয়ে, যে আজকে আবার ফোনে কথা হয়েছে, এই গল্প হয়েছে। মানে আপনারা যেমন আপনাদের প্রতিদিনের গল্পগুলো কাউকে না কাউকে শেয়ার করেন, তো আমরাও ওরকম কালিগরা মিলে গল্প করি, আমাদেরও বেশ ভালো লাগে। তো আমাদের মধ্যেও সেই পরিচিতিটা হয়ে গেছে, আপনাদের সঙ্গে যে পরিচিতিটা হয়েছে সেগুলো নিয়ে আমরা আবার গল্প করি অফ ক্যামেরাতে। তো এই হলো বিষয়, কি বলবো, খুব ভালো লাগলো যে ফোন করলেন, আবারও ফোন করবেন, আমি থাকলেও ফোন করবেন, বৃষ্টি থাকলেও ফোন করবেন, তো অনুষ্ঠান থাকলেও ফোন করবেন। তোমাদের এই বিভিন্ন টপিক নিয়ে আলোচনাটা খুব ভালো লাগে, বুঝেছো? এটাই একমাত্র আপনাদের জন্যই এই অনুষ্ঠানটা, যাতে আপনাদের সাথে গল্প করা যায়, আপনাদের সমস্ত স্মৃতিগুলো জানা যায়, আমি সেটাই মনে রিক্রিয়েশনটা হয়, সেটাই। সত্যি ধন্যবাদ দিদি ফোন করার জন্য। দিদি বললাম, আবার আমি জানি যে আমার থেকে বয়স জ্যেষ্ঠ অনেকটাই, সেক্ষেত্রে কিছু করার নেই, আমাকে বলতেই হবে আপাতত। তো যাই হোক, সময় অনেকটা পেরিয়ে গেছে আজকে, মানে আমার বেশি ভালো লাগছে তার কারণে একদম শুরু থেকেই পর পর ফোন আসছে। আজকে আমাকে আর বেশি বলতে হচ্ছে না, মানে অবশ্যই আমি কেন বেশি বলবো, কারণ এই অনুষ্ঠানটা তো আপনাদের জন্য, তো সেক্ষেত্রে আপনারাও ফোন করে বলবেন, আপনাদের গল্পগুলো বলবেন, আমি তো নিমিত্ত মাত্র, মানে আমি শুধুমাত্র অনুষ্ঠানটা পরিচালনা করব, কিন্তু অনুষ্ঠানটা তো যেহেতু আপনাদের জন্য, তাই আমি অপেক্ষায় থাকি। বা আমি কেন, আমার বদলে যদি বৃষ্টি থাকে, আমরা প্রত্যেকে, বা তনুশ্রী থাকে, আমরা প্রত্যেকে আপনাদের ফোনেরই অপেক্ষা করি, কারণ আপনাদের কথা ভেবে যেহেতু এই স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা আনা হয়েছে, শুরু করেছি আমরা, তাই আপনারা ফোন করে সত্যি বলবো, মানে
সিটি ভিএনের প্লাস আমাদের খুবই ভালো লাগে, আমরা খুব খুশি হই। এবং এই যে আপনাদের সাথে যে গল্পগুলো আমরা করি সেটা কিন্তু আমরা পরে গিয়েও আবার গল্প করি, মানে নিজেরা মানে আমি একটু পার্সোনাল কথা বলে ফেললাম। তো হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আমি বলছিলাম, মানে আমার প্রথম ক্যামেরার সামনে বসার এক্সপিরিয়েন্সটা, মানে এই যে কোন প্রসঙ্গে বলছিলাম, আশা করি আপনাদের মনে আছে যে এই যে অনেকে ভাবছেন যে ফোন করব কি করব না, করলে কি বলবো, তো সেই জায়গাটা থেকে আমার মনে হলো যে এই গল্পটা একটু বলি, একদম শর্টে বলবো কারণ অনুষ্ঠানে শেষ হতে আর বেশি সময় নেই। তো যদি তার মধ্যে কেউ ফোন করে থাকেন বা ফোন করেন তাহলে তো ভালো গল্প হবে, আরেকটা গল্প শোনা যাবে। আচ্ছা, এবারে আমারটা বলছি। মানে আমার যখন প্রথমে বেসিক্যালি এই যে এইখানে তো আমি এই অনুষ্ঠানগুলো যেমন করি তার পাশাপাশি সিএনএ নিউজ তো রয়েছে, মানে নিউজ অ্যাঙ্কার হিসেবেই প্রথম আমার পথ চলা। তো সেক্ষেত্রে প্রথম যখন নিউজ পড়তে বসি, তো মানে প্রথম ক্যামেরার সামনে লাইভ, মানে বুঝতেই পারছেন প্রথম বসা, মানে একদম আমার সামনে রয়েছে স্ক্রিপ্ট টেলিপ্রম্পটারে, আর উল্টো দিকে আমার মানে ভেতরে যে 33 কোটি দেবতাকে আমি কতবার ডেকেছি তার তো কোনো সীমাহীন। এবং এর পাশাপাশি মানে পিসিআর থেকে আমাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে মানে আমাকে যাতে আমি টেনশন না করি, বারবার তারা আমায় বলছে যে কিচ্ছু হবে না, পারবি, এই যে এই সমস্ত কথাগুলো দাদারা দিদিরা যারা থাকতেন, একদম প্রথমের কথা বলছি। তো তারপর যখন প্রথম নিউজটা পড়লাম, মানে একদম ঝড়ের গতিতে, মানে আমি জানি না দর্শকরা বুঝতেও পেরেছিল কিনা, কারণ আমার তো হাত পা পুরো বরফের মতো ঠান্ডা, এতটাই আমি ভয় পেয়ে গেছিলাম। মানে জাস্ট আমার এই বিষয়টা বলতে গিয়ে আমার নিজের এই গল্পটা মনে হলো বলে আমি শেয়ার করলাম, আর বললাম না কারণ বললে অনেকটা বড় হয়ে যাবে এবং এদিকে সময়ও শেষ হয়ে যাবে। তো এই যেটা বলছিলাম, যারা আজকে প্রথম দেখছেন অনেকেই রয়েছে যে হয়তো বা আজকে কয়েকদিন হলো দেখছেন, সেক্ষেত্রে জানেন না যে কোন কোন দিন করে অনুষ্ঠানটা হয়। সোম, মঙ্গল, বুধ, আর ওইদিকে শুক্র আর শনি। তো এই যে 5 দিন শুধুমাত্র আপনাদের জন্য এই স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা আমরা নিয়ে এসেছি। তার কারণ শুধুমাত্র আপনারা, অন্যান্য অনুষ্ঠানে তো আপনারা ফোন করেনি, কিন্তু এই অনুষ্ঠানটা যাতে আপনারা নিজেদের গল্পগুলো শেয়ার করতে পারেন এবং নিজেদের যাবতীয় গল্প বা এই যে যেটা চলছে, কারণ স্মৃতি দেখুন আমরা সেটাকে স্মৃতি হিসেবে ভাবি যেটা কখনো আমরা ভুলতে পারি না, সেটা দুঃখের হোক বা ভালো হোক। তো সেই স্মৃতির জন্য, সেই স্মৃতির গল্প করার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। একজন দর্শক বন্ধু রয়েছে ফোনে, আর সময়ও কম, তাই ছোট্ট করে গল্প শুনবো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটা ছোট গল্প করতে চাই আমার ছোট ছেলেকে নিয়ে। আচ্ছা, আপনার নামটা? আমার ছেলেকে নিয়ে। ওকে, আচ্ছা, আপনার নাম আর কোথা থেকে বলছেন? আমার নাম সোমা দাস, দমদমপুর। আচ্ছা আচ্ছা, বলুন দিদি, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা বলুন, কি গল্প? আমি এর আগে একবার ফোন করেছিলাম, আমার মায়ের সম্বন্ধে বলেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন আমি আমার ছেলের সম্বন্ধে বলতে চাইছি। বেশ, আমার বেশ। ছেলেটা তখন 2-2.5 বছর বয়স, না আচ্ছা। তারও কম হবে, সবটা হামাগুড়ি দিয়ে যায়। এবারে আমাদের 2টো রুম ছিল পরপর, আর এমনি পাকা বাড়ি, কিন্তু ওপরে টালি ছিল, আর টালির নিচে তোমার ওই সোলিং করা ছিল। আচ্ছা, তো এইবারে ও প্রথম আমাদের অজান্তে হামাগুড়ি দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে, আর ওই যে ঘরের নিচে যে ছিটকানি থাকে, হ্যাঁ, ওই ছিটকানি দিয়ে দিয়েছে ঘরের ভেতরে, দিয়ে খেলা আচ্ছা। করছিল, জানে না ছিটকানি দিয়ে দিয়েছে। ডেঞ্জারাস ব্যাপার। হ্যাঁ, তারপর? হ্যাঁ, এবার খুব কান্নাকাটি করছে। এবার আমরা তো দরজাগুলো সব শাড়ি কাঠের দরজা, এত চেষ্টা করেছি, এরকম মানে ভাঙতেও পারছি না দরজা, ছিটকানিটাও এত মজবুত করে সেটাও ভাঙতে পারছি না। একদম একদম। তখন আমার সদ্য মানে 4-5 দিন আগে চোখ অপারেশন হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার বাড়িতে একটা বেড়া ছিল, কেউ মানে সেরকম মানে কেউ ঢুকবে হ্যাঁ, হ্যাঁ, না, আমার একটা ছোট মেয়ে। তখন কি করব, আশেপাশে সেরকম দুপুর বেলা কেউ নেই। তখন আমি কি করেছি, মানে মায়ের পুরো গামছা জড়িয়েছি, চোখে যেন আমার কোনো নোংরা না পড়ে। পরে জামুল গাছ উঠেছি, জামুল গাছ থেকে জামুল গাছের টালির সাথে একটু সেট করা ছিল, ঘরের যে টালিটা, হ্যাঁ, টালিতে উঠেছি। এবার গুনছি যে কটা টালি সেট মানে ভেতরে ঢুকতে পারবো ঘরের ভেতরে। হ্যাঁ, সেই টালি খুলে ভেতরে ঢুকেছি। আচ্ছা, তারপরে রয়েছে ওই সোলিং করা রয়েছে। এইবার আমি নামবো কি করে সোলিং এর ভেতরে, মানে কি মানে অবস্থা হয়েছে বুঝতে পারছি। হ্যাঁ, সেটাই, একদম সেই টান টান সোলিং- পরিস্থিতি। তারপর? ওই সোলিং ভেঙে এবার আমার তো চোখ পুরো বাঁধা, হ্যাঁ। আমি নিচে কোথায় ঝাঁপ দেবো জানি ঘরের মধ্যে, এরকম সেটাই। পরিস্থিতি। হ্যাঁ, তারপরেও ওই ভাবি শুধু বাচ্চা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে গেছে ঘরের মধ্যে। হ্যাঁ, তারপরে ওই নিচে ঝাঁপ মেরে আমার প্রচন্ড চোটও লেগেছিল।
একদমই তাই, আমার মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, এমনিতেও সময় একদম শেষ। দিদিকে বলবো যে আবার অপেক্ষায় থাকলাম আমরা, পরের দিন গল্প হবে এবং বাকি গল্প পাশাপাশি যারা ফোন করেননি আজকে করবেন ভেবেছিলেন, আশা করব পরের দিন ফোন করবেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।